তুমি কোর্টে যাবে না। হ্যাঁ, কোর্ট থেকে যদি তোমায় ডাকে তখন যাবে, তার আগে নয়। এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা। ও, তার মানে তোর সিদ্ধান্ত সব থেকে গুরুত্বপূর্ণ, তাই তো? মানে আমাদের সিদ্ধান্তের কোনো দাম নেই তোর কাছে? তুই তো একা থাকিস না দিঠি, এই পরিবারে আমরা তোর সাথে থাকি। আমার সিদ্ধান্তের তো একটা মূল্য আছে। মা তোর জন্য কম স্যাক্রিফাইস করেনি। এই বাড়িতে থেকে তুই পড়াশোনা করেছিস, বড় হয়ে উঠেছিস। তোর লেখাপড়ার জন্য মা কিভাবে টাকা জোগাড় করেছে এর মধ্যে ভুলে গেলি? শোন ছোট্ট ভাই, আমার সব মনে আছে। এখন তোদের যদি মনে হয় যে এই বাড়িতে থেকে আমি এই কাজগুলো করতে পারবো না, আমায় জানিয়ে দিস, আমি চলে যাব। চলে যাবো মানে? কোথায় চলে যাবে তুমি? মানে এত বড় বড় কথা যে বলছো, কোথায় চলে যাবে? কি ওই ছোটদের বাড়িতে গিয়ে থাকবে? হ্যাঁ, দরকার হলে তাই করতে হবে। তোমরা যদি আমাকে অ্যালাউ না করো তাহলে আমি তাই করতে হবে। কেউ তোমাকে এখান থেকে চলে যেতে বলছে না। হ্যাঁ, আমরা শুধু বলছি যে এই ব্যাপারটা থেকে তুমি একটু দূরে থাকো। দরকার হলে আমি যাব বা আমরা যাব কোর্টে। আচ্ছা, যদি তেমন হয় ওদের জন্য একটা লয়ারের ব্যবস্থাও নয় করে দেওয়া যাবে। থাক মা, তোমাদের এই দাক্ষিণ্যের আমার প্রয়োজন নেই। আসলে তোমরা তো ওদের সমব্যথী হয়ে কাজটা করছো না। তোমরা কাজটা করছো যাতে আমি ওদের সঙ্গে যোগাযোগ না রাখি, সেই জন্য করছো। মানে একটা ব্রাইব দিতে চাইছো আসলে। আর আমি তোমাদেরকে অ্যাপ্রোচও করিনি, কিন্তু রোহিত আঙ্কেলকে বললে হয়তো রোহিত আঙ্কেলই হেল্প করে দিতে পারতো আমাকে। না, তুমি তো রোহিত আঙ্কেলকে কিছু বলতে বাকি রাখোনি। তুমি তো বলেছো ওনাকে যে ওই ছেলেটার জীবনটা যাতে উনি সেট করে দেন, বলনি? না, বলিনি তো। আমি বলেছি ছোটু যাতে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসতে পারে, সেইটুকু চেষ্টা করতে। তোর কি মনে হয় এমনি এমনি চেষ্টা করলে সব কিছু হয়ে যায়? চেষ্টা করার জন্য না কিছু কিছু রিয়েল জিনিস লাগে, টাকা পয়সা লাগে, বুদ্ধি লাগে। রোহিত আঙ্কেল যদি না পারেন, উনি করবেন না। আমার তো কোনো জোর নেই রোহিত আঙ্কেলের ওপর। কথা হচ্ছিল, উনি আমাকে সরে আসতে বলেছিলেন, আমি এই প্রস্তাবটা রেখেছিলাম। এখন উনি চাইলে করবেন, না চাইলে করবেন না, সেটা ওনার বিবেক। আর উনি তো বলেননি যে উনি করবেন না। শোনো দিঠি, তোমাদের রোহিত আঙ্কেল না এরকম মানুষ নন। মানুষের উপকার করার জন্য উনি একেবারে মুখিয়ে থাকেন। এ ব্যাপারে আমি কিছু বলছি না, আমি কিছু বলতেও চাই না। আমার শুধু একটাই বক্তব্য, তুমি ওই সংসর্গে যেও না। তোমার জীবনটা পড়ে আছে দিঠি, নিজের জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলো না। আমার জীবনের দাম আমি জানি মা। সব থেকে বড় কথা, যখন আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি ভেবেছিলাম আমার হয়তো বেঁচে থাকারই আর কোনো সম্ভাবনা নেই। ফেলে আসা অতীতের সঙ্গে হয়তো আর কোনোদিনই আমার দেখা হবে না। তখন আমি বুঝতে পেরেছিলাম জীবনের দাম কি। তাই হয়তো এখন তোমাদের থেকে একটু বেশি আমি বুঝি জীবনের দাম। আর জীবনের একটা অংশ আমি দেখি না। জীবনটা একটা কয়েনের মতো, তার এপিঠ ওপিঠ দুটো পিঠ আছে। আর সেই দুটো পিঠই এখন আমি দেখতে শিখেছি। এটা শেখার জন্য আমি ঈশ্বরের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি এখন শুধু আর আমার কথা ভাবি না, আমার উল্টো দিকে যে মানুষটা আছে আমি তার কথাও ভাবতে শিখেছি। আমার জীবনে এই দুর্যোগটা না এলে হয়তো সেটা আমি কোনোদিন ভাবতে পারতাম না। মা, ছেড়ে দাও, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। সেটাই দেখছি, সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে একেবারে। ডিঙ্কা, আমিও কিন্তু এত সহজে ছেড়ে দেবো না। আমি অনেক কষ্ট করেছি ওর জন্য, অনেক লড়াই করেছি। আমি এর শেষ দেখে তবে ছাড়বো। শোনো দিঠি, তোমার জন্য আমি যা করেছি আজ তার আমি দাম চাইছো? হ্যাঁ, যদি তোমার তাই মনে হয় তাই দাম চাইছি। এই পৃথিবীতে আমি নিজের ইচ্ছে আসিনি মা। তোমরা আমাকে মানুষ করেছো, এখন যদি সেটার জন্য তোমরা আমার কাছ থেকে দাম চাও তাহলে তো আমার কিছু বলার নেই। তোমরা আমাকে মানুষ নাই করতে পারতে, অনাথ আশ্রমে ফেলে দিয়ে আসতে পারতে, সেটা আমি দেখতে যেতাম না। এখন তোমরা যে আমাকে মানুষ করেছো সেটাতেও আমার কোনো হাত নেই।
সুতরাং তার দাম আমি কেন দিতে যাব? আর দাম দেওয়ার মানে যদি এটা হয় যে আমার বিবেক যা বলছে সেই অনুযায়ী আমি কাজ করতে পারবো না, তাহলে সরি মা, এই দামটা হয়তো আমি কোনোদিনই তোমাদের দিতে পারবো না। কি রে টিঙ্কা, কি হবে বলতো? এই মেয়ে তো একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। আমি সত্যি জানি না মা কি বলবো। তবে রোহিত আঙ্কেল একটা খুব ইম্পর্টেন্ট কথা সেদিন বলেছেন, কেসটা যখন কোর্টে উঠেছে তখন বিচার একটা হবেই। আশা করছি বিচারে শাস্তি হবে, ততদিন হয়তো দিঠি ছেলেটাকে ভুলে যাবে। কিচ্ছু ভুলবে না, একটা কথাও ভুলবে না দিঠি। আমি ওকে খুব ভালো করে চিনি। মেয়েটা এইভাবে নিজের সর্বনাশ ডেকে আছে। একবার যদি উপায় থাকতো না, আমি ছেলেটার সঙ্গে গিয়ে দেখা করতাম, ওকে জিজ্ঞেস করতাম কি করেছে আমার মেয়ে, কি করেছি আমরা যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। আমি সত্যি জিজ্ঞেস করতাম কি করেছি। কেস নাম্বার 128-5। মাননীয় বিচারপতি, আমার কেস নাম্বার 128-5। আজ তার প্রথম বিচার শুরু। মাননীয় বিচারপতি, আজ আমাদের মধ্যে এখানে যে অভিযুক্ত আছে সে একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত। একটি মেয়েকে কিডন্যাপ করে বিদেশে পাচার করতে চেষ্টা করেছিল। সেই অভিযোগে সেই অভিযুক্তর নাম ঐতিহ্য রায়। মাননীয় বিচারপতি, আমার দৃঢ় বিশ্বাস যে এই অভিযুক্তকে যদি ঠিকঠাক মতো জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে এই নারী পাচার চক্রের পিছনে যে সমস্ত রাঘব বোয়ালরা আছেন তাদেরকে আমরা ধরতে পারবো। মাননীয় বিচারপতি, আমি অভিযুক্তকে আপনার সামনে উপস্থিত করেছি। ইতিপূর্বে এই কেসে আরেকজনকে ধরা হয়েছিল, সে এখন জেলে। তার নাম সর্বজিৎ ঘোষ। মাননীয় বিচারপতি, আমি মনে প্রাণে চাই যে এই মামলাটির দ্রুত নিষ্পত্তি ঘটুক। দেশে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে এই সমস্ত অল্প বয়সী ছেলে মেয়েদেরকে পাচার করা হচ্ছে। শুধু এই পাচারকারী চক্র নারী পাচার করছে তা নয় মাননীয় বিচারপতি, এরা অল্প বয়সী ছেলেদেরকে ভিন্ন ভিন্ন দেশে পাচার করছে, তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে এবং জঙ্গি কাজে ব্যবহার করছে। তাই আমাদের দেশের এই সমস্ত অল্প বয়সী ছেলে মেয়েদের স্বার্থে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে এই মামলার দ্রুত নিষ্পত্তি করা উচিত। মাননীয় বিচারপতি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সাক্ষ্য গ্রহণের কাজ শুরু করতে পারি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। এই বিচারে আমার প্রথম সাক্ষী ঐতিহ্য রায়ের মা শ্রীমতী মন্দিরা রায়। মন্দিরা রায় হাজির।